তো আমরা আজকে পড়ব ইলান। স্যার আমার আইডি একজন হ্যাক করে ঢুকছে, তার হচ্ছে 16943 আর ইলানটা লেখা শুধু ছোট অক্ষর দিয়ে। আচ্ছা ঠিক আছে, এগুলি আর করতে হবে না, তোমাকে মিউট করে দিচ্ছি। ওকে, আর কোনো কথা নেই, এবার আমরা পাঠে চলে যাব। ঠিক আছে, পাঠে চলে যাব। দেখি আমরা পাঠে কি আছে। আজকে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। অধ্যায়টার দেখি কি আছে আমাদের পাঠে। আমরা এখানে কয়েকটা ছবি দেখছি, ছবিগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মাটি, এই ছবিগুলি প্রত্যেকটা ছবি মাটি সম্পর্কিত একটা ছবি। একটু ছবিগুলো দেখে চিনে রাখো, তোমাদের টেক্সট বইয়ে এই ছবিগুলি আছে পাঠ্য বইয়ের মধ্যে, সেটা আমরা দেখবো, একটু আলোচনা করবো এবারে। এলান, পরে কথা বলবো আমরা। 1. মাটির গুরুত্ব। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। হ্যাঁ, এবার আমরা মাটির গুরুত্বের প্রথম দিকে আছি। সেখানে পৃথিবীর উপরিভাগের যে নরম আবরণ আছে সেটাকে আমরা সাধারণত মাটি বলে থাকি, যাতে উদ্ভিদ জন্মায়। আর প্রাণী এই উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। আমরা প্রশ্ন: মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? কাজ: মাটির ব্যবহার কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। মাটির ব্যবহার। 2. আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এবারে সহপাঠীদের সাথে আলোচনা করার দরকার নেই, তবে এই ছকটা তোমরা খাতায় লিখবে, কারণ আমাদের আলোচনা পড়ে এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, এই 10 সেকেন্ডের মধ্যে ছকটা পূরণ করে নাও। ছকটা এঁকে নাও 10 সেকেন্ডের মধ্যে, একটু দ্রুত। আহনাফ, আতিফ, তুমি বারবার সিট থেকে উঠে যাচ্ছ, এটা ঠিক না। ওকে, জাস্ট মাটির ব্যবহার লিখে 3টা বা 4টা ছক করে ফেলো। এবারে আমরা দেখি সারসংক্ষেপে আলোচনা করি। মাটির ব্যবহার বহুবিধ। মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। মানে মাটির ব্যবহার এত ব্যবহার আছে যে আলোচনা করে হয়তো আজকে শেষ করা যাবে না, তবে আমরা আলোচনা করব কিছু। এবং মাটি মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করে। আমরা এখানে একটা ছবি দেখলাম, এটা আরেকটা ছবি দেখলাম, এখানে আরেকটা ছবি দেখলাম, এটা আরেকটা ছবি। এই 3টা ছবি দেখো, এই 3টা ছবি কিন্তু মাটি সম্পর্কিত, মাটিতে এই ফসলগুলি ফলে। তাহলে আমরা একটু সামনে যাই। কৃষিকাজে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে। মূলত কৃষি কাজে যে মাটি ব্যবহৃত হয়, অবশ্যই মাটি ছাড়া কৃষি কাজ করা যেত না। মাটিতে ফসল উৎপাদন করা, মাটিতে সবজি উৎপাদন করা, যা কিছু আছে সবকিছু সাধারণত মাটিতেই করতে হয়। তারপরে দেখো আরেকটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা বাড়ি করছে, এখানে ইট করছে, ইট বানাচ্ছে। এখানে 1 নম্বর ছবিতে একটা বাড়ি করছে, মাটির বাড়ি, মাটির তৈরি বাড়ি। তোমরা দেখেছো কিনা জানি না, যদি গ্রামে গিয়ে থাকো তোমরা এরকম মাটির তৈরি ঘর দেখতে পেতে পারো অবশ্যই। তারপরে তোমার যে ইট তৈরি করে, সাধারণত ইট তৈরি করে মাটি দিয়ে। গৃহ নির্মাণে বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করে।
ইট ও কনক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহৃত হয়। এই গৃহ নির্মাণে মাটি ব্যবহার হয়, যে কোনো ভাবে হোক গৃহ নির্মাণে মাটি ব্যবহার করতে হয়। কংক্রিট বা ইট সবকিছু কিন্তু মাটি থেকে তৈরি করা হয়। আর গ্রামের দেখা যায় যে গ্রামে গেলে দেখা যায় অনেক জায়গাতেই মাটি দিয়ে ঘর তৈরি করে, সেটা পাওয়া যায়। এবারে আরেকটা জিনিস দেখছি, একটা ছবি দেখছি, দেখো মাটি দিয়ে একটা কি তৈরি করছে। এটাকে মৃৎশিল্প বলা হয়। তারপরে মৃৎশিল্পে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম ঘর সাজানো এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। তোমাদের টেক্সট বইয়ের দেখো, টেক্সট বইয়ের কোন পৃষ্ঠায় আছে এটা? টেক্সট বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে তোমাদের এটা রয়েছে। ঠিক আছে, প্রয়োজনে তোমাদের টেক্সট বইটাও দেখতে পারো। টেক্সট বইয়ের 22 নম্বর পৃষ্ঠাতে আছে। ওকে। তবে মৃৎশিল্পে আমরা মাটি ব্যবহার করে থাকি। মাটি ছাড়া মৃৎশিল্প কল্পনাই করা যায় না। মাটির পাত্র তৈরি করা, মাটির হাঁড়ি পাতিল তৈরি করা। এখানে এই ছবিগুলো একটু চিনে বুঝে রাখো ছবিগুলি। এই ছবিগুলি একটু দেখি যে এখানে একটা দেখো মাটিতে গর্ত করে কিছু রাখছে। এখানে এক জায়গায় ডাস্টবিন আছে, যেখানে চিহ্নিত জায়গায়। সাইফ, একটু পরে আমি তোমার সাথে কথা বলবো। তারপরে এখানে দেখো এলোমেলো ভাবে রাস্তাঘাটে তোমার ফেলে রাখছে, ময়লা আবর্জনা ফেলে রাখছে। আবর্জনা ফেলার স্থান হিসেবে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য মাটিতে ফেলা হয়। আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ময়লা আবর্জনা আমরা যদি সতর্ক থাকি সবাই, আমরা ময়লা আবর্জনাগুলি আমরা যথাযথ জায়গায়, যেখানে ময়লা আবর্জনা ফেলার সেখানে ময়লা আবর্জনা অবশ্যই ফেলতে হবে। এলোমেলো ভাবে ফেলা যাবে না। ফেললে যা হবে তোমার মাটি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা পরের পাঠে যাই। পরের পাঠে যাওয়ার আগে তোমাদের দু একটা কথা শুনতে চাই। ঠিক আছে, পরের পাঠে যাওয়ার আগে তোমাদের কথা শুনতে চাই। যে কথা বলতে চাও আনমিউট করে কথা বলো। স্যার, হ্যাঁ, স্যার ক্লাস থেকে একজনকে বের করতে হবে, অপরিচিত একজন আসছে। স্যার, টেক্সাস আবার চলে আসছে। স্যার, পার্টিসিপেন্টের ওখানে যান, টেক্সাসটা সার্চ করে ওকে বের করে দেন স্যার। ওকে, আপনি ট্যাগ ডিসেবল করে দিছেন তো? টেক্সাস বদলাইছে। ওকে, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। তোমাদের সবাইকে এখন আমি মিউট করে দিচ্ছি। ওকে, আমরা পরবর্তী পাঠে চলে যাব। এখন আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। আর আবরার জাহিন, ইলান কিন্তু দুইজন দেখা যাচ্ছে। সাইফ আল মাহমুদ। ওকে, আমরা এরপরে পাঠে চলে যাই। আমরা এর পরবর্তীতে এসে আবার কথা বলবো তোমাদের সাথে। ঠিক আছে, আবরার জাহিন, তুমি একটু বলো কি বলতে চাও। স্যার, আমার নামে আবার ওই হ্যাকারটা ঢুকছে, দেখেন। কি নামে? আবরার জাহিন, একই নামে, দেখেন রোলটা খালি লেখা নাই। আবরার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাকে আমি বের করে দিচ্ছি। স্যার, এরা অনেক ঢুকতেছে, একটু সিকিউরিটি দেখেন তো। সিকিউরিটি মানে একদম লক করে দেওয়া যায় না? হ্যাঁ, মিটিং লক করে দেই। তাহলে আমি আর কেউ ঢুকবে না, মিটিং লক করে দেই। ঠিক আছে, ওই মেয়েটা আবার ঢুকছে স্যার, সাব্বিরের নামে। ঠিক আছে, আমি এখন মিটিং লক করে দিচ্ছি যেন আর কেউ ঢুকতে না পারে। ঠিক আছে,
স্যার ওই সাবিরের নামে ওই মেয়েটা আবার বের করে দেন, ও আবার ঢুকছে। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। ওকে, এবারে আর কোনো কথা নেই, আর কেউ ঢুকতে পারবে না, ঠিক আছে? এবারে আমরা পড়াশোনায় চলে যাই বাবা। হ্যাঁ, ওকে, এবার আমরা পরের পাঠে যাই। পরের পাঠে যাব 2. মাটির উর্বরতা বৃদ্ধি। আমরা জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য আর কি কি প্রয়োজন? হ্যাঁ, এটা একটু তোমাদের মাথায় রাখো যে উদ্ভিদের ভালোর জন্য আর কি কি প্রয়োজন, এটা আমরা এবার আলোচনা করব, আমাদের আলোচনায় সেটা চলে আসবে। প্রশ্ন: কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি? কাজ: ভালোভাবে উদ্ভিদ জন্মানোর জন্য প্রয়োজনীয় উপাদান কি করতে হবে? ঠিক আছে। 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। উপাদান: পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য। 1. সার দেওয়া গাছ। 2. সার না দেওয়া গাছ। 2. একই রকম দেখতে ছোলার চারা সহ 2টি টব তৈরি করি। 3. টব 1-এ সার দিব, কিন্তু টব 2-এ কোনো সার দেব না। 4. নিচের ছবির মতো টব 2টি সূর্যের আলোতে রাখি এবং প্রতিদিন পানি দেই। 5. কয়েক সপ্তাহ পর টব 2টির ছোলার চারার বৃদ্ধি তুলনা করি। 6. পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্য ছকে লিখি। 7. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমাদের পাঠ্য বইয়ের এই যে দেখো, পাঠ্য বইয়ের এই ইয়েটা দেওয়া আছে, তোমাদের 23 পৃষ্ঠাতে এটা দেওয়া আছে কিভাবে এটা করতে হবে। তো অ্যাকচুয়ালি তোমরা প্রথমে দুইটা টবে মাটি নেবে, পানি দেবে, একটা টবের মধ্যে সার দেবে, আরেকটা টবে সার দেবে না, না দিয়ে আমরা একটা সোলার চারা আমরা দুইটাতে রোপণ করব। রোপণ করে পর্যবেক্ষণ করব আমরা যে অ্যাকচুয়ালি চারাগুলি কেমন হয়, কিভাবে হয়। আমরা পরের সারসংক্ষেপ: আমরা দেখতে পেলাম যে মাটিতে সার দেওয়া হয়েছে সেই মাটিতে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। উদ্ভিদের বৃদ্ধি এবং সতেজতার জন্য পুষ্টি উপাদান প্রয়োজন। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায় তার কিছু ধারণা নিচে দেওয়া হলো। হ্যাঁ, এবারে আমরা যে দেখো দুইটা চারার মধ্যে তফাৎ হচ্ছে, একটা চারা খুব নরমাল হয়েছে, একটা চারা খুব নরমাল হয়েছে। আমি একজনকে রুম থেকে বের করে দিচ্ছি। তোমরা আসলে মানুষ ভালো না। ওকে, আরেকজনকে আমি বের করে দিলাম। একটা চারা ছোট, একটা চারা একটু বড় হয়েছে, মানে একটা হচ্ছে শুকনা ছোট, আরেকটা একটু বড় হয়ে গেছে, কারণ একটার মধ্যে মাটিতে পুষ্টি উপাদান ছিল, আরেকটা মাটিতে পুষ্টি উপাদান ছিল না। আর পুষ্টি উপাদান যেটা থাকে সেটা হচ্ছে তোমার সারের মধ্যে থাকে। এখানে একটাতে সার দেওয়া হয়েছে আর একটাতে সার দেওয়া হয় নাই। এবার আমরা দেখি সামনে সারের বিষয়টা। এখানে আমরা কম্পোস্ট দেখতে পাচ্ছি, ইউরিয়া দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এখানে তোমার আরো কিছু সার আছে সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার আমরা সার ব্যবহার: ফসল উৎপাদনের জন্য কৃষক মাটিতে সার প্রয়োগ করে। সার মাটির হ্রাসকৃত বা হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে সাহায্য করে। সার 2 প্রকার: জৈব ও অজৈব সার, গোবর ও কম্পোস্ট জৈব সার এবং ইউরিয়া ও টিএসপি অজৈব সার। ওকে, আমরা এখানে সাধারণত সার 2 ধরনের হয়, একটা হচ্ছে জৈব সার, একটা অজৈব সার। কম্পোস্ট সারটা হচ্ছে তোমার জৈব সার। অজৈব সারের মধ্যে কি কি আছে? অজৈব সারের মধ্যে আছে তোমার ইউরিয়া আছে, তারপরে কি আছে, টিএসপি আছে,
এগুলো হচ্ছে তোমার অজৈব সার। 2. ফসল আবর্তন। যদি একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয় তাহলে ফসল মাটির কিছু পুষ্টি উপাদান ব্যবহার করে নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। আবার শিম জাতীয় উদ্ভিদ চাষের ফলে মাটি তার হারানো পুষ্টি উপাদান ফিরে পায়। ফসল আবর্তনের মাধ্যমে হারানো পুষ্টি উপাদান পুনরায় মাটিতে ফিরে আসে। মাটির পুষ্টি উপাদান প্রথমে আমরা পেয়েছি সার দিতে পারি, একটা জৈব সার একটা অজৈব সার। জৈব সারে আছে তোমার কম্পোস্ট সার, অজৈব সারের মধ্যে ইউরিয়া আছে, টিএসপি আছে। এবং ফসল পরিবর্তন, জমিতে ফসল ফলানো পরিবর্তন করে আমরা মাটির হারানো পুষ্টি উপাদান ফিরে পেতে পারি। মানে বছরে যে কন্টিনিউয়াসলি যদি এক ধরনের ফসলে চাষ করি তাহলে মাটির পুষ্টি উপাদান তোমার নষ্ট হয়ে যায়। যদি আবর্তন করে, দ্যাট মিনস একটার পর এক ধরনের ফসলের পর আরেক ধরনের ফসল আমরা উৎপাদন করি, তাহলে আমরা মাটির পুষ্টি উপাদানটা আমরা ফিরে পেতে পারি। তোমাদের পাঠ্য বইয়ে দেখো কত পৃষ্ঠায় আছে, সেটা 24 পৃষ্ঠার মধ্যে চিত্র সহ আছে, সেটা তোমরা সেটা দেখতে পারো। ঠিক আছে। 3. মাটি দূষণ। মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে থাকে। মানে মাটি দূষণ করার জন্য আসলে আমরাই দায়ী, যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদার্থ মাটিতে ফেলে দেই। কোনো কিছু একটা সাপোজ আমরা যদি চিপসও খাই, চিপসের প্যাকেটটা আমরা মাটিতে ফেলে দিই, ফেলে দিলে কি হয় যে এটা নষ্ট হয় না, মাটিটাকে নষ্ট করে ফেলে। এইভাবে আস্তে আস্তে মাটি দূষণ হয়ে যায়। তো সব ধরনের জিনিসই আমরা একটু ইয়ে করে দেখবো যেন আমরা যেন কোনো কিছু সেইভাবে না ফেলি, মাটিকে যেন আমরা দূষণ মুক্ত রাখতে পারি। প্রশ্ন: মাটি দূষণের কারণ কি? মাটি দূষণের কারণ কি হতে পারে একটু চিন্তা করে আমরা সবাই চিন্তা করার পর আমরা একটু পাঠে দেখি। কাজ: মাটি দূষণের কারণসমূহ। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। মাটি দূষণের কারণ। 2. কি কি কারণে মাটি দূষিত হয় তার একটি তালিকা তৈরি করি। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো কি কি কারণে মাটি দূষণ হয় এটার একটা তালিকা তোমাদের তৈরি করতে হবে। আমাদের পাঠ থেকে, আমাদের পরবর্তী অংশের পাঠ থেকে আমরা সেটা পেতে পারি। ঠিক আছে, আমরা পেতে পারি। তো যা হোক, তো এটা আমরা একটু দেখবো পরে। আলোচনা: মাটি দূষণ রোধে আমরা কি করতে পারি? 1. কিভাবে মাটি দূষণ রোধ করা যায় তার ধারণা সহপাঠীদের সাথে বিনিময় করি। এখন কিভাবে অ্যাকচুয়ালি মাটি দূষণ রোধ করা যায়, আমরা পাঠ্য বইয়ে একটু এই ইয়েটা দেখি কোথায় আছে। ঠিক আছে, মাটি দূষণ 25 পৃষ্ঠার মধ্যে আছে, দেখো মাটি দূষণ। ঠিক আছে, মাটি দূষণ আছে 25 পৃষ্ঠার মধ্যে। ওকে, আমরা এটা একটু দেখবো। এবারে আমরা একটু মাটি দূষণের কারণগুলো আলোচনা করি। এখানে বিভিন্ন ধরনের চিত্র দেখা যাচ্ছে, চিত্রগুলি নিয়ে আমাদের একটু বিস্তারিত আলোচনা। মাটি দূষণের কারণসমূহ: মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়: 1. যেখানে সেখানে আবর্জনা যেমন চিপসের প্যাকেট ও গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলা। 2. কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা। এবং 3. শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকারক পদার্থ মাটিতে ফেলা। আমরা প্রথমে আমরা লিখেছিলাম, একটা ছক তৈরি করেছিলাম, যে ছকটার মধ্যে এই কথাগুলি লেখার কথা ছিল, যে কোন কোন কারণে মাটি দূষণ করা হয়। 3টা ছক আছে, এই ছকগুলির মধ্যে আমরা এগুলি দিয়ে পূরণ করব, করে এটা আমাদের ক্লাস ওয়ার্ক হিসেবে আমরা রাখবো। ঠিক আছে, ক্লাস ওয়ার্ক হিসেবে আমরা এগুলি লিখে রাখবো। এই ছকের মধ্যে অবশ্যই মাটি দূষণের এই 3টা কারণ, এবং এই 3টা কারণ তোমরা পাঠ্য বইয়ের মধ্যে পাবে। ঠিক আছে, পাঠ্য বইয়ের মধ্যে এই জায়গাগুলিতে আলোচনা করলে তোমরা সেটা পেয়ে যাবে। তবে এখানে খুব সংক্ষেপে লিখে দেওয়া আছে যে মাটি দূষণের 3টা কারণ, যেখানে সেখানে
যেখানে সেখানে আবর্জনা যেমন চিপসের প্যাকেট, গৃহস্থলী বর্জ্য ইত্যাদি ফেলা, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা এবং শিল্প কারখানার তেল, বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। ঠিক আছে, এই 3টা ছবিতে কিন্তু সেই 3টা কারণ দেখানো হয়েছে। এবারে শিল্প কারখানার বর্জ্যে মাটি দূষণ হয়। মাটি দূষণের ফলাফল। মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। দূষণ মাটির উৎপাদন ক্ষমতা হ্রাস করে। দূষিত মাটিতে জন্মানো ফসলের ক্ষতিকর পদার্থ থাকতে পারে। মাটি দূষণের ফলে মানুষ ও অন্যান্য প্রাণীর বিভিন্ন রোগ হতে পারে। এখন মাটি দূষণের কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন আমাদের জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে দূষণ মাটির উৎপাদন ক্ষমতা। মাটিতে আমরা সাধারণত মাটিতে ফসল উৎপাদন করে আমরা নিজেরা সেটা আহার করি বা খেয়ে থাকি। সেটা যদি মাটির যদি দূষিত হয়ে যায় তাহলে উৎপাদন ক্ষমতা সেটা হ্রাস পাবে। ঠিক আছে, উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তারপরে দূষিত মাটিতে ফসলে ক্ষতিকর পদার্থ থাকতে পারে, এটাতে ক্ষতিকর পদার্থ থাকার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তারপরে মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর বিভিন্ন রকম রোগ হতে পারে। আমরা মাটির সাহায্য ছাড়া আমরা একটা সেকেন্ডও চলতে পারি না। যদি মাটি কোনো কারণে দূষিত হয়ে যায় তাহলে আমাদের মানুষ বা অন্যান্য প্রাণীর এই মাটি থেকে আমরা কি হতে পারে, আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে, যে কোনো সময় যে কোনো রোগ হয়ে যেতে পারে। এবারে আমি তোমাদেরকে একজন করে, আমি যাকে বলবো ঠিক সেই আনমিউট করবে। ঠিক আছে, না আমি আনমিউট করব। এখন রাইজ হ্যান্ড করা আছে সাইফ আল মাহমুদ, তোমাকে আমি আনমিউট করার অপশন দিয়েছি, তুমি বলো কি বলতে চাও। স্যার আমি বলতে চাই যে এই যে 22 নম্বর পৃষ্ঠায় আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি যে ব্যবহার হয়, তো আবর্জনা যে মাটির নিচে আমরা ফেলি এখানে গন্ধ হয় না স্যার? হ্যাঁ, এখন মাটির নিচে যদি আবর্জনা ফেলে দাও তাহলে সেটা মাটির নিচে গিয়ে এটা পচে যায়, পচে গিয়ে এটা একদম মাটির সাথে মিশে যায়। সো এটা আর কোনো সমস্যা করবে না। ঠিক আছে, আর আমরা যখন আবর্জনা ফেলবো তখন আমরা সেইভাবে আবর্জনা ফেলবো যে কোনো ময়লার ভাগার যেখানে ময়লা ফেলার জায়গা আমরা সেখানে ময়লা ফেলবো, যেখানে সেখানে আমরা ময়লা ফেলবো না, তাহলে মাটি দূষণ হবে না। থ্যাংক ইউ বাবা সাইফ আল মাহমুদ। এবারে আর কেউ কি কথা বলতে চাও? হ্যাঁ, সাইফ আর কথা বলতে চাও? আমি দেখছি কে কথা বলতে চাও। ইয়েস, কথা বলতে চাও হাসান চৌধুরী। ইয়েস, তুমি আনমিউট করে কথা বলো। আতিক, তুমি কথা বলো। স্যার হ্যাঁ স্যার আমি যা বলতাম ভুলে গেছি। হ্যাঁ স্যার কোশ্চেনটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরে কথা বলবা। হ্যাঁ, ওকে, আর কে কথা বলতে চাও? ইলান। ইয়েস, ইলান তুমি কথা বলো এবার। জৈব সার আর অজৈব সারের মধ্যে পার্থক্য কি? জৈব সারটা আমরা নিজেরা তৈরি করতে পারি, যে কোনো মনে করো যে গরুর গোবর থেকে বা বিভিন্ন এরকম বস্তু থেকে আমরা নিজেরা তৈরি করতে পারি। আর অজৈব সারটাকে কৃত্রিম উপায়ে সার কারখানায় তৈরি করা হয়, তাও প্রাকৃতিক উপাদান থেকে সেটা তৈরি করা হয়। যে অজৈব সারটার সাথে কিছু কেমিক্যালও থাকে, ঠিক আছে, কিছু নির্দিষ্ট কেমিক্যাল থাকে, সেটা কারখানা থেকে তৈরি করা হয়ে থাকে। থ্যাংক ইউ বাবা। এবারে কথা বলবে আব্দুল্লাহ আল আরফ। হ্যাঁ, আব্দুল্লাহ আল আরফ, হ্যাঁ বলো। স্যার এই যে আমরা যে বিভিন্ন ধরনের ফলের খোসা বা সবজি ফেলি স্যার যে মাটিতে, স্যার এগুলা কি পচে গিয়ে এক সময় সারে পরিণত হয়? হ্যাঁ, যদি তুমি সারে পরিণত হলে তো লাভ হবে তখনই যখন ওই জায়গাটাতে কোনো ফসল ফলাবে। আমরা সাধারণত রাস্তাঘাটে আমরা ফসল ফলাই না, তাই না? আমরা রাস্তাঘাটে যদি আমরা গাছের গোড়ায় দেই। হ্যাঁ, গাছের গোড়ায় না, গাছের গোড়ায় তুমি গর্ত করে দিতে পারো, তাহলে সেটা হয়তো মাটি এটা পচে গিয়ে একটা পুষ্টিগুণ বাড়াতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে আসো সৈয়দ শফকাত আহমেদ। হ্যাঁ শফকাত বাবা বলো।
সাফকাত, তোমাকে আমি আনমিউট করেছি, মেবি তুমি আমাকে শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ বলতে পারছো না। ওকে, আনমিউট করে মিউট করে দিচ্ছি আবার। এবারে হচ্ছে তাসফিরুজ্জামান। স্যার জৈব সার আর অজৈব সারের ক্ষেত্রে মাটিতে কোনটা ভালো? এখন যে সকল ধরনের সারই মাটির পুষ্টি উপাদান বৃদ্ধি করে, তবে কিছু কিছু জায়গাতে তোমার জৈব সার দিতে হয়, আর সাধারণত সব জায়গাতে তোমার অজৈব সার কাজ করে। ঠিক আছে, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সার ব্যবহার করতে হয় যেখানে আমরা ফসল ফলাই। তবে আমরা যে অজৈব সার যেটা আছে সেটা দেওয়ার জন্য কোন জমিতে, যে মনে করো ধানের জমিতে কি পরিমাণে অজৈব সার দেওয়া যায়, আবার জৈব সার তুমি একটা নির্দিষ্ট পরিমাণে দিতে পারো, এটা কৃষকরা খুব ভালো বলতে পারেন যে একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া যায়। ঠিক আছে, তবে জৈব সার সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি, অজৈব সার কিন্তু আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি না। থ্যাংক ইউ। এরপরে আর কে বলবে বাবা? এরপর হচ্ছে ইলান। ইলান, তুমি এখনো হাত তুলে রেখেছো। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে লোয়ার হ্যান্ড করে দিচ্ছি এবারে। থ্যাংক ইউ বাবা, তোমাদের অনেক প্রশ্ন করেছো, অনেক প্রশ্নের জবাব। আর কেউ যদি কথা বলতে চাও তাহলে হাত তোলো, আমি তোমাদেরকে কথা বলার সুযোগ করে দেব, কারণ সবাইকে যদি একসাথে আমি আনমিউট করে দেই তাহলে তোমরা এলোমেলো করে ফেলবে। এবারে তাওসিফ আহনাফ। তাওসিফ, তোমাকে আমি আনমিউট করলাম, বলো। স্যার এই যে কোনো উপায় আছে যাতে মানে আপনার জুম মিটিং এর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেওয়া যায়, মানে জুম মিটিং এর পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করা যায় তাহলে ওরা আর ঢুকতে পারবে না? না, আমি সব সময় আজকে যে তুমি ক্লাস করছো এই পাসওয়ার্ড বা এই আইডিটা আগামী ক্লাসে তুমি কখনোই পাবে না। তো এখন কথা হচ্ছে যারা আসছে, হ্যাঁ এটা পাবে না, যারা আসছে তারা ছাত্র, তারা হ্যাক করে আসেনি, তারা ছাত্র, তারা দুষ্টুমি করার জন্য আসছে, তারা ক্লাস করার জন্য আসেনি। আমি তাদেরকে কিক আউট করে বের করে দিয়েছি, এবং আজকে দেখো যে তোমরা একে একে কথা বলতে পারছো, একসাথে সবাই কথা বলার কোনো সোর্স নেই। ঠিক আছে, আমি চাই যে তোমরা ভদ্রভাবে ক্লাসে থাকো, কিছু শিখতে আসছো, ক্লাসের মধ্যে যেন তোমরা শিখতে পারো ক্লাস থেকে। থ্যাংক ইউ। এবারে আনাস। আনাস, তোমাকে আমি আনমিউট করলাম। আনাস, তোমাকে কিন্তু শাস্তি দেওয়া প্রয়োজন। তুমি কলেজ নাম্বারের পাশে এই চিহ্নগুলি কেন দিয়েছো? এটা ঠিক নয় বাবা। সব সময় একটু ভদ্রভাবে থাকলে মানুষের কাছে সব সময় ভালো থাকবে, এটা কিন্তু মনে রেখো। এবারে আগামী মানে অন্য কোনো ক্লাস থেকে এটা ঠিক করে নেবে। ওকে বাবা, এবার বলো তোমার প্রশ্ন, বলো। স্যার মাটি দূষণের ফলে মানুষ অন্যান্য প্রাণীর ভিতরে রোগ প্রবেশ করে, স্যার কিভাবে প্রবেশ করে? হ্যাঁ, এখন একটা দূষিত মাটি, থ্যাংক ইউ, তোমাকে আমি মিউট করে দিয়ে প্রশ্নটা উত্তর দিই। এবারে একটা মাটি যখন একটা দূষিত মাটি, যেটার মধ্যে একটা দূষিত মাটি বলতে বোঝায় যে মাটিটার মধ্যে বিভিন্ন ধরনের তোমার রোগ জীবাণু বা এটা ক্ষতিকর কোনো কিছু থাকে, সেটার মধ্যে যদি আমরা মানুষ বা বিভিন্ন প্রাণী চলাচল করি, ক্ষতিকর ওই জীবাণুগুলি মানুষের দেহে বা প্রাণীর দেহে প্রবেশ করতে পারে যে কোনো উপায়। তুমি হাঁটার সময় তোমার পায়ে দিয়ে চলে আসতে পারে, তুমি হাঁটার সময় তোমার ব্যাগটা কোনো কারণে পায়ের জুতাটা ঠিক করার জন্য ব্যাগটা মাটিতে রাখছো, ব্যাগ হয়ে চলে আসতে পারে, বা যে কোনো উপায়ে মানুষের বা অন্যান্য প্রাণীর দেহে দূষিত মাটি থেকে কোনো রোগ জীবাণু চলে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। আমরা চেষ্টা করব যে আমাদের আশপাশে যত মাটি আছে মাটিকে যেন আমরা দূষণ মুক্ত রাখতে পারি, কারণ দূষণ মুক্ত রাখার খুব সহজ পদ্ধতি আমাদের, আমরা যা ব্যবহার করি, যে ব্যবহার করার পরে যা বর্জ্য তৈরি হয়, যেগুলি ফেলে দিতে হয়, সেগুলি আমরা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমাদের ঘর থেকে, ঘরে অবশ্যই বিন আছে, আমরা বিনে আমাদের ময়লাগুলি ফেলবো। আমরা বাইরে যখন কোনো কিছু হাতে নিয়ে যাব তখন সঞ্জিত, তোমার কথা আমি শুনবো, এই আমার কথা জবাবটা দিয়ে নিই। তো বাইরে আমরা যখন দেখবো তখন সেখানে আমরা ডাস্টবিন খুঁজে নিয়ে তারপরে আমরা হাত থেকে ময়লাটা ফেলবো, অথবা যেখানে ময়লার ভাগাড় আছে, যেখানে ময়লা ফেলা হয় ঠিক সেখানে যেন আমাদের ময়লাগুলি ফেলি, তাহলে আমাদের এই মাটি দূষণ আমরা রুখতে পারবো, আমরা বন্ধ করতে পারবো মাটি দূষণ, আমরা যারা নিজেরা রোগমুক্ত হয়ে থাকতে পারবো। থ্যাংক ইউ। এবারে আসছে সাইফুল মাহমুদ, আবারও হাত তুলেছো কেন বাবা, বলো তো?
আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কি? নাইলে কিন্তু আমরা এবারে একটু টেস্ট দেব একটা। স্যার আমার কোশ্চেন আছে তো। বলো না কেন? স্যার আপনি আমাকে আবার মিউট করে দিন। আচ্ছা আমি বলছি যে স্যার 26 নম্বর পেজে ধান খেতে কীটনাশক প্রয়োগ, তো এই আমরা যে কীটনাশক এই বিষটা দিব ওটা তো শুধু ওই পোকামাকড়দেরই তো করবে, ওই যে মেরে ফেলবে। তো এই ধান খেতে কীটনাশক প্রয়োগটা আমাদের জন্য খারাপ কেন তাহলে স্যার? হ্যাঁ আমি বলছি কীটনাশক, ধন্যবাদ তোমাকে তোমার প্রশ্নের জন্য, অনেক সুন্দর প্রশ্ন করেছো। এবারে আমি বলি, ইনান আর হাত তুলবে না, ইনান অনেকবার হাত তুলেছো। ওকে, আমরা কীটনাশক বলতে বুঝায় যে এটাকে কোনো কিছু দিয়ে ক্ষতি করার জন্য, ক্ষতি করে একটা পোকাকে মেরে ফেলার জন্য। আর এটা কেবলমাত্র তুমি যখন ফসলের জমিতে দাও, এটা কেবলমাত্র তোমার ফসলের জমির উপরেই এটা পড়ে না, এটা মাটিতেও পড়ে। মাটিতে পড়লে সেই মাটিটা দূষণ হয়ে যায়। আর যদি ইয়েতে থাকতো, সঞ্জিত তুমি পরে কথা বলো, যদি কেবলমাত্র আগাছার উপরে পড়তো বা মাটিতে না পড়তো তখন এটা কোনো ক্ষতি করতো না, কিন্তু এটা মাটিতেও পড়ে যায়, যে কারণে সেটা মাটির অনেক ক্ষতি করে থাকে। তবে আমরা কিন্তু আগাছার জন্য আমরা কীটনাশক বা ক্ষতিকর পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করতে, তবে নির্দিষ্ট পরিমাণে, আমরা যেই পরিমাণে দিলে আমাদের মাটির বা আমাদের ফসলের কোনো ক্ষতি হবে না, যেটা আমাদের প্রাণীর কোনো ক্ষতি হবে না, সেই পরিমাণে আমরা দেব। ওকে, আজকে আর প্রশ্ন নেব না, 4 মিনিট সময় আছে, আমরা একটু আমাদের টেস্টে চলে যাব, একটু টেস্ট দেখব। আগে এখানে আরেকটু একটা জিনিস দেখি যে এটা কি, তোমরা বলতে পারো কি, একটু দেখে নাও আগে। এগুলি হচ্ছে তোমরা যে কোক খাও না, কোক খাওয়ার পাইপ গুলি দেখো, এগুলি যে কি বানিয়ে ফেলতেছে দেখছো? হ্যাঁ, আমরা কোক খেয়ে পাইপটাকে ফেলে দিই, এটা দিয়ে একটা কি সুন্দর জিনিস বানাইছে। এখানে দেখো আমরা কিভাবে এটা কি কাজটা করি। উপায়ে মাটি দূষণ রোধ করা যায়? দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন 1. নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। 2. জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা। এবং 3. জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। ওকে, এখানে মাটি দূষণ রোধ করার কয়েকটা উপায় বলা হয়েছে এখানে, আর কয়েকটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, তারপরে এখন হাত তুলবে না বাবারা। তারপরে আছে তোমার জিনিসপত্রের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার এবং রিসাইকেল করা। পুনর্ব্যবহার দেখছো যে আমরা যেটা দিয়ে পাইপটা দিয়ে আমরা কোনো কোক খেয়েছি, খাওয়ার পরে পাইপটাকে কাজে লাগাচ্ছি, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট সার খুব বেশি ব্যবহার করার প্রবণতা বাড়ানো, সেখানে তোমাদের হবে যেটা মাটি। এরপর আছে মাটি সংরক্ষণ। মাটি সংরক্ষণটা আমরা দেখি। মাটি সংরক্ষণ বলতে বোঝায় মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। বায়ু প্রবাহ বা অতিবৃষ্টিতে মাটির উপরের স্তর সরে গিয়ে মাটি ক্ষয় হয়, যার ফলে জমি উর্বরতা হারায় এবং মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়। উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি আটকে রেখে মাটির ক্ষয় রোধ করে। তাই বৃক্ষরোপণ করে এবং জমিতে ঘাস লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাকচুয়ালি মাটি সংরক্ষণ করতে পারি? মাটি সংরক্ষণ বলতে মাটির ক্ষয় রোধ করা বা মাটির উর্বরতা বজায় রাখা। ঠিক আছে, সেটা ক্ষয় রোধটা আমরা বন্ধ রাখতে হবে। তো বায়ু প্রবাহ অতিবৃষ্টিতে মাটির উপরে স্তর গিয়ে মাটি ক্ষয় হয়, যার ফলে মাটির উর্বরতা হারায়, মাটির পানি ধারণ ক্ষমতা হ্রাস পায়, উদ্ভিদের শিকড় মাটি আটকে রেখে ক্ষয় রোধ করা যায়। তাই বৃক্ষরোপণ করে জমিতে গাছ লাগিয়ে মাটির ক্ষয় রোধ করা যায়। আমরা বৃক্ষরোপণ করতে পারি এবং মাটির উপর ঘাস লাগিয়ে এটা ক্ষয় রোধ করতে পারি। ওকে, আমরা এবারে সামনে যাই, আমরা অনুশীলনীতে চলে আসি। 1. শূন্যস্থান এটা পূরণ সবাই করো। খাতায় শুধুমাত্র প্রশ্নের উত্তরটা লিখবে, 1 নম্বরের উত্তর, 2 নম্বরের উত্তর, 3 নম্বরের উত্তর লিখার পরে তোমরা হাত তুলবে, মানে রেইজ হ্যান্ড করবে, আমি একজন একজন করে রেইজ হ্যান্ড করবে, তারপরে দেখবো। আহনাফ ওয়াসি, তুমি আগে হাত তুলে রেখেছো। ওকে,
এখন আমি তোমাদের কাছ থেকে হাত তোলাচ্ছি, এবার হচ্ছে সানজিদ আহমেদ, তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি বলো সানজিদ 1 নম্বর উত্তরটা কি? সানজিদ আহমেদ, তুমি কিন্তু কথা বলতে পারছো না, যদিও হাত তুলে রেখেছো। ওকে, তুমি পারছো না। স্যার 1 নম্বর হচ্ছে স্যার মাটি। মাটি শিওর? তাহলে আমি দেখি। ইয়েস স্যার। ইয়েস, মাটি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবারে আসি কলেজ নাম্বার 11178। তোমাকে আনমিউট করলাম, অন্যরা যারা আগে কথা বলার সুযোগ। হ্যাঁ বলো, 2 নাম্বারটা কি হবে? স্যার এই মাটিতে ক্ষতিকর পদার্থ দূষিত হয়। দূষিত হয়, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এবারে আসো, এবার কাকেদার সাফকাত আগে কথা বলেছো, সাইফাল মাহমুদ কথা বলেছো, আতিক তুমি কথা বলতে চেয়েও বলতে পারোনি। আতিক বলো। কম্পোস্ট একটি জৈব সার। জৈব সার, আচ্ছা আরেকজন থেকে উত্তরটা নেই, দেখি ঠিক বলে কিনা। তুমি মিউট হয়ে যাও। ওকে, এবার শাফাত ইবতিসাম, তুমি এবার বলো তো, তোমাকে আনমিউট করেছি। শাফাত ইবতিসাম। স্যার অজৈব সার। অজৈব? ইয়েস স্যার। দেখবো কি আমরা? এটা একটা জৈব সার। এবার মিউট হয়ে যাও, সবাই মিউট হয়ে যাও। আতিক তুমি মিউট হওনি। ওকে, এবারে আমরা পরবর্তী একটা ইয়েতে যাই। তোমাদের দুই, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, মাটি দূষণের কারণ কি? আনাস বলো। স্যার। হ্যাঁ বলো। যেখানে সেখানে আবর্জনা ফেলা। ওকে, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, তুমি পেরেছো। 2, কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? এবার বলো মাহির। মাহির বলো। মাহির। ইয়েস স্যার। বলো কোনটা উত্তর? বলতে পারছো না? তাহলে তুমি মিউট হয়ে যাও বাবা, বাবা তুমি মিউট হয়ে যাও। ওয়াসি বলো, ওয়াসি। ওয়াসি। আচ্ছা, সাদমান, সাকিব, রোহান। স্যার ফসল আবর্তন। কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়? জমিতে ফসল আবর্তন। থ্যাংক ইউ, এই তো বাবা। এবার মিউট হয়ে যাও। আজকে তোমরা ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তোমরা কেউ কথা বলতে পারোনি। সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ে আছে। এই টেক্সট বই থেকে এই 3টা প্রশ্নে লিখতে হবে, কারণ তোমাদের এবার রচনামূলক প্রশ্নে এগুলি থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, এবং রচনামূলক উত্তর প্রশ্ন থাকবে। ঠিক আছে? এগুলি তোমাদের টেক্সট বইয়ে আছে। বর্ণনামূলক প্রশ্ন। হ্যাঁ, যে এই এখানে 3 নাম্বার এবং 4 নাম্বারের প্রশ্নগুলি তোমরা একটু ভালোভাবে লিখে, খাতায় লিখে পড়বে নোট আকারে। ঠিক আছে? নোট আকারে পড়বে, আমরা যেন পরীক্ষা আসলে যেন আমরা দিতে পারি। ওকে, এবারে আসো আমরা লাস্ট। 5, বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশের মিল করো। ওকে, এবারে হাত তুলতে হবে। হাত তুলেছে এই যে অহন, বলো তো। অহন বলো। আচ্ছা সাদমান, তোমাকে পরে নিচ্ছি। অহন, তোমাকে আমি আনমিউট করার চেষ্টা করছি, তুমি আনমিউট করে কথা বলো। পারছো না? ওকে, তোমাকে আমি আনমিউট করে দিচ্ছি। ইয়েস, তুমি আনমিউট হয়ে কথা বলো।
প্রথমটা বলো, মাটি দূষণের কারণ। সাদমান স্যার বাসের ডান পাশে 3 নাম্বারটা স্যার, যেখানে সেখানে আবর্জনা ফেলা। এটা দেখি ঠিক আছে কিনা। সঠিক হয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এই তো এবারে প্রথম থেকে আসি। তৌসিফ আহনাফ, তৌসিফ তুমি আনমিউট করে কথা বলো। দ্বিতীয়টা। হ্যাঁ, এটা কোনটার সাথে হবে? মাটি দূষণ রোধ, নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। সঠিক হয়েছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এরপরে আসো জিসান বাবা, তুমি আনমিউট করে কথা বললো। হ্যাঁ, 3 নাম্বারটা। মাটির উর্বরতা, ফসল আবর্তন। ফসল আবর্তন সঠিক হয়েছে। থ্যাংক ইউ। এবারে আসো দেখি এর মধ্যে কে কথা বলেনি। তাসিফুজ্জামান কথা বলেছে, রুহান কথা বলেছে, আহনাফ শিকদার তুমি কথা বলো। এবার বলো তুমি লাস্টের উত্তরটা, মাটি দূষণের ফলাফল। আহনাফ শিকদার। यस স্যার হ্যাঁ বলো, লাস্টের উত্তরটা বলো। প্রকৃতি ধ্বংস সাধন। প্রকৃতি ধ্বংস সাধন সঠিক হয়েছে। এই তো, থ্যাংক ইউ বাবা। দেখছো আসলে তোমরা অনেক অনেক ভালো, অনেক ভদ্র। আমি আশা করি তোমরা পরীক্ষাও অনেক ভালো করবে। অবজেক্ট হয়তো পরীক্ষার আগে এখন আর নেওয়া হবে না, ক্লাসের টাইম শেষ হয়ে গেছে 6 মিনিট আগে। তো আমরা আশা করব যে তোমরা ভালো থাকবে, আমরা ভালোভাবে পড়াশোনা করব, প্রত্যেকদিন কথা বলবো না, অন্যদের ডিস্টার্ব করবো না। আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, তোমরা সবাই কথা বলতে পারোনি সেইভাবে, তাই না বাবারা? তো ধন্যবাদ তোমাদেরকে। মনে হয় 9 আগস্টের পরে আবার কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।